জাপান এই পৃথিবীর সবথেকে স্লিম কান্ট্রি। এখানে অবেসিটি রেট হলো কেবলমাত্র 4%। না কোনো জিম, না কোনো ডায়েট, আর না কোনো ক্যালোরি কাউন্ট করে এই মানুষগুলো এত বেশি ফিট কিভাবে থাকতে পারে। অন্যদিকে ইন্ডিয়াতে প্রতি 4টে মানুষের মধ্যে একটি মানুষ মোটা হওয়ার কারণে চিন্তায় আছে। আপনি জিমে যান, ডায়েট ফলো করেন, প্রোটিন, কার্বস সব কিছু ক্যালকুলেট করে খান, এমনকি ক্যালোরি কাউন্ট করেন, তারপরও কিছু সময় পরে পুনরায় ওজন বেড়ে যায়। আর এখানে আপনার কোনো ভুল নেই। আসলে 95% ডায়েট লং টার্মে ফেল হয়ে যায়। আর এটা এই কারণে নয় যে আপনি হলেন লেজি অথবা আপনি ডিসিপ্লিন থাকতে পারেন না, বরং এটা এই কারণ আপনার বডি আপনার বিরুদ্ধে কাজ করে। যখনই আপনি আপনার ওজন কমানোর চেষ্টা করেন তখন আপনার মেটাবলিজম স্লো হয়ে যায়, আর আপনার খিদে তৈরি করা হরমোন অ্যাক্টিভ হয়ে যায়। আপনার বডির অ্যাথেস্টিক শেপে কিছু যায় আসে না, আপনার বডি কেবলমাত্র সারভাইভ করতে চায়। কিন্তু জাপানি মানুষদের বডি মনে হয় যেন আলাদা মেটেরিয়াল দিয়ে তৈরি। এখানকার মানুষ প্রতিদিন রাইস, নুডলস, স্ন্যাক্স সব কিছু খায়, কিন্তু তারপরেও এরা কখনোই মোটা হয় না। এদের জেনেটিক্স আমাদের থেকে খুব বেশি আলাদা নয়। এখানকার মানুষ খুব বেশি এক্সারসাইজও করে না। জাপানে কেবলমাত্র 3% মানুষ জিম মেম্বারশিপ নেয়। তাহলে এখন প্রশ্ন হলো, জাপানিজরা এমন কি জানে যেটা আমরা জানি না? তাহলে এর উত্তর হলো এদের প্রতিদিনের লাইফস্টাইল, সেই ছোট ছোট অভ্যেস যা এদের হেলথের উপরে সবথেকে বড় প্রভাব ফেলে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের 8টি সায়েন্স বেস জাপানিজ টেকনিক সম্পর্কে বলবো, যার সাহায্যে আপনি নিজেকে কোনো রকমের কষ্ট না দিয়ে ন্যাচারালি একটি স্লিম এবং হেলদি বডি তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। হ্যাবিট নাম্বার 1, ট্রেন টেস্ট বার্ড আর্লি। জাপানি মানুষদের টেস্ট ছোট থেকেই আলাদাভাবে ট্রেন করা হয়। আমাদের এখানকার মতো ছোটদের ম্যাগি, চিপস, কোল্ড ড্রিঙ্কসের অভ্যেস তৈরি করানো হয় না। জাপানের স্কুলের লাঞ্চ বক্সে এই সমস্ত জিনিস থাকে না। এদের প্রতিটা লাঞ্চ বক্স প্ল্যান করে তৈরি করা হয় এবং ফ্রেশ তৈরি করা হয়। আর বাচ্চারা ক্লাসে একসঙ্গে বসে খাবার খায়। ভেজিটেবল, রাইস, ফিশ, স্যুপ এই সব কিছু এদের জন্য স্পেশাল কিছু নয়, বরং এই সব কিছু হলো এদের জন্য নর্মাল। আর এর রেজাল্ট হিসাবে দেখা যায় বাচ্চারা প্রসেস ফুড এবং অতিরিক্ত সুগারের অ্যাডিক্ট হয় না। আর এই কারণে জাপানে মানুষ হেলদি খাবার জোর করে খায় না, বরং এদের ভালো লাগে হেলদি খাবার খেতে, কারণ এটা হলো এদের অভ্যেস। বিজ্ঞান আমাদের বলে টেস্ট একটি হ্যাবিট হওয়া দরকার, আর অন্য হ্যাবিটের মতোই এটাকেও ট্রেন করা সম্ভব। আর এর জন্য আপনাকে আগামীকাল থেকে আপনার সম্পূর্ণ ডায়েট চেঞ্জ করতে হবে না। আপনি কেবল একটি কাজ করুন, যে কোনো একটি ফ্রুট অথবা সবজি যেটা আপনার একদমই পছন্দ নয়, কিন্তু আপনি জানেন ওই সবজিটা হলো হেলদি, সেটাকে আপনি আপনার ডায়েটে অ্যাড করুন। তাহলে ধীরে ধীরে আপনার টেস্ট শিফট হওয়া শুরু হয়ে যাবে। কিন্তু টেস্ট শিফট হওয়ার পরেও একটি সমস্যা আছে। হেলদি ফুড যদি সহজে অ্যাভেলেবেল না হয় তাহলে আপনার এই অভ্যেসটা ভেঙে যাবে। হ্যাবিট নাম্বার 2, হেলদি কনভেনিয়েন্স। জাপানে প্রতিটা জায়গাতেই আপনি কনভেনিয়েন্স স্টোর পেয়ে যাবেন, কিন্তু সেখানে চিপস এবং কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে সঙ্গে রেডি টু ইট রাইস বল, ফিশ, স্যুপ, স্যালাড সব কিছু পাবেন। এখানে হেলদি অপশনকে কোনো স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হয় না। এরা খুব সহজেই যে কোনো দোকানে হেলদি খাবার সস্তাতেই পেয়ে যায়। আর এখানে একটি ইম্পর্ট্যান্ট সাইকোলজিক্যাল রুল কাজ করে। আমরা ভাবি যে আমরা ডিসিশন নিচ্ছি, কিন্তু রিয়ালিটিতে আমাদের বেশিরভাগ ডিসিশন আমাদের এনভায়রনমেন্ট আগেই আমাদের জন্য নিয়েছে। যে জিনিসটা আমাদের কাছে থাকে, যে জিনিসটা সহজে পাওয়া যায়, সেটাই আমরা খাই। জাপানে মানুষ নিজেকে বেশি ডিসিপ্লিন তৈরি করার চেষ্টা করেনি, বরং এরা হেলদি ফুডকে অ্যাভেলেবেল করেছে। আর এই কারণেই জাপানে হেলদি খাবার খাওয়ার জন্য আপনাকে অ্যাফোর্ড করতে হবে না। অন্যদিকে আমাদের এখানে খারাপ থেকে খারাপ জিনিস সহজে ও সস্তা দামে পাওয়া যায়। সিঙ্গারা, বার্গার, ম্যাগি, এছাড়া 10 টাকায় কোল্ড ড্রিঙ্কসও পেয়ে যাবেন। অন্যদিকে হেলদি মিলের জন্য আপনাকে বেশি টাকা খরচ করতে হবে, অথবা ওই খাবার আপনাকে খুঁজতে হবে। আর যখন খিদে বেশি থাকে তখন আমাদের ব্রেন এফোর্ট নয়, বরং কনভেনিয়েন্স বেছে নেয়। তাই আপনাকে আপনার ক্রেভিংয়ের সঙ্গে লড়াই করতে হবে না, বরং আপনাকে আপনার এনভায়রনমেন্টকে একটু রিডিজাইন করতে হবে। আপনার বাড়িতে যে জিনিসগুলো সহজেই পাওয়া যায়, যেগুলো সবসময় আপনার চোখের সামনে থাকে, ওই সব কিছুকে আপনি হেলদি তৈরি করুন। ফ্রুটস সামনে রাখুন, আর আনহেলদি জিনিসগুলোকে আপনার বাড়িতে রাখবেন না। ওই বিস্কিট, ওই মিষ্টি, ওই চকলেট যা আপনার ফ্রিজে আছে, ওই সব কিছুকে দূর করুন। যখন আপনার চয়েসটা ইজি হবে তখন আপনার উইল পাওয়ারের প্রয়োজন হবে না। নাম্বার 3, ওয়াকিং অ্যাজ এ লাইফস্টাইল, নট এ ওয়ার্কলোড। জাপানে ওয়াকিং কোনো এক্সারসাইজ নয়, বরং এটা হলো এদের ডেইলি লাইফের একটি পার্ট। স্কুলে যাওয়া হোক, অফিসে যাওয়া হোক, ট্রেন ধরা হোক, সব জায়গাতেই হাঁটতে হয়। জাপানে আমাদের ইন্ডিয়ার মতো ছোট ছোট রাস্তার জন্য ই রিক্সা নেই। জাপানের লোক ওয়াক করার প্ল্যান তৈরি করে না, বরং এদের লাইফস্টাইলটাই হলো এমন যে এদেরকে হাঁটতেই হয়। আর এর পরিণামে দেখা যায় মানুষ কোনো রকমের রিয়ালাইজেশন ছাড়াই প্রতিদিন 6 থেকে 8,000 স্টেপ হেঁটে নেয়। আর এই লো ইন্টেন্সিটি মুভমেন্ট লং টার্মে বডির জন্য সবথেকে পাওয়ারফুল কাজ করে। বিজ্ঞানের ভাষায় এটাকে নিট বলা হয়, অর্থাৎ নন এক্সারসাইজ অ্যাক্টিভিটি থার্মোজেনেসিস। দেখুন, ওয়েট লস দৌড়িয়ে সম্ভব নয়, বরং হাঁটার কারণেই ওয়েট লস হবে। অর্থাৎ যে ক্যালোরি আপনি জিমে ঘাম ঝরিয়ে বার্ন করতে পারবেন না,
সেই ক্যালোরিটা নর্মাল হাঁটার কারণেই বার্ন হয়ে যাবে। কিন্তু সমস্যাটা হলো আমরা জিমকে মোমেন্টের রিপ্লেসমেন্ট মনে করি, কিন্তু জাপানিজরা এটাকে লাইফের একটি পার্ট তৈরি করেছে। আপনাকে ট্রেডমিলে দৌড়ানো অথবা 10,000 স্টেপ চলতে হবে না। আপনাকে কেবল এটা খেয়াল রাখতে হবে যেখানে আপনি হাঁটতে পারবেন সেখানেই আপনি হাঁটুন। লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করুন। ফোনে কথা বলার সময় একটু হাঁটুন। আর শর্ট ডিস্টেন্সের জন্য পায়ে হেঁটে যান। আপনার এই মুভমেন্টকে হ্যাবিট তৈরি করুন, ওয়ার্কআউট নয়। হ্যাবিট নাম্বার 4, হারাহাচিবু। জাপানে মানুষ কম খাবার খায় না, বরং এরা একটি জিনিস জানে যে কখন দাঁড়াতে হবে। হারাহাচিবু একটি পুরনো জাপানিজ প্রিন্সিপাল, যার অর্থ হলো যখন আপনার পেট 80% ভর্তি হয়ে যাবে তখন খাওয়া বন্ধ করে দিতে হবে। এই রুলসটা ডায়েটিংয়ের জন্য তৈরি করা হয়নি, বরং এটা ডাইজেশন এবং লং লাইফের জন্য তৈরি। জাপানের মানুষ ততক্ষণ পর্যন্ত খায় না যতক্ষণ পর্যন্ত এদের পেট হেভি হয়ে যাবে, বরং এরা ওই পয়েন্টে গিয়ে দাঁড়িয়ে পড়ে যখন এদের বডি কমফোর্টেবল ফিল করে। আমাদের এখানে প্রবলেম হলো প্লেট খালি করাটাকে ডিসিপ্লিন মনে করা হয়। বিজ্ঞান আমাদেরকে বলে ব্রেনে আই এম ফুল এই সিগন্যালটা পেতে 15 থেকে 20 মিনিট সময় লেগে যায়। যখন আমরা দ্রুত খাবার খাই অথবা প্লেট শেষ করার চক্করে থাকি তখন আমরা প্রয়োজনের অতিরিক্ত খেয়ে নিই। আর এই হারাহাচিবু এই এক্সট্রা ইটিংকে অটোমেটিক কম করে দেয়। আপনাকে কোনো ক্যালোরি কাউন্ট করতে হবে না, আপনাকে কেবল একটি জিনিস ট্রাই করতে হবে। যখন আপনার মনে হবে যে পেট ভরে যাবে এবার, তখনই আপনি দাঁড়িয়ে পড়বেন। প্লেটে খাবার ফেলে রাখাটা ওয়েস্ট নয়, বরং ওভার ইটিং আমাদের শরীরের জন্য ওয়েস্ট। আর যাতে খাবার ওয়েস্ট না হয় এবং ওভার ইটিং না হয় এর জন্য ফলো করুন হ্যাবিট নাম্বার 5, ইচিজু সেনসাই। জাপানের মানুষ কম এই কারণে খেতে পারে কারণ এদের প্লেটের স্ট্রাকচার আলাদা হয়। ইচিজু সেনসাইয়ের অর্থ হলো একটি স্যুপ সঙ্গে 3টে ছোট ডিশ, রাইস আলাদা পাত্রে, সবজি আলাদা পাত্রে, ফিশ অথবা প্রোটিন আলাদা পাত্রে। জাপানিজরা একটি বড় প্লেটে খাবার খাওয়ার পরিবর্তে ছোট ছোট পাত্রে খাবার খায়। হিউম্যান ব্রেন কোয়ান্টিটির আগে ভ্যারাইটিতে স্যাটিসফাইড হয়। যখন আপনি একটি জিনিস অনেক বেশি পরিমাণে খাবেন তখন আপনার পেট ভরে যাওয়ার পরেও মাইন্ড স্যাটিসফাইড হবে না, কিন্তু যখন আপনার প্লেটে ভ্যারাইটি থাকবে তখন আপনার ব্রেনের মনে হবে যে অনেক খাবার পেয়ে গেছি। আর এই কারণেই অল্প খাবার খাওয়ার পরেও আপনার ওভার ইটিং হবে না। আমাদের এখানে সাধারণত একটি প্লেটে খাবার দেওয়া হয়, রাইস, রুটি, সবজি, ডাল সব কিছু থাকে। আর যেহেতু সব কিছু একসঙ্গে থাকে আমাদের ব্রেনের এই খাবার কম মনে হয়, কিন্তু স্টাডি আমাদেরকে বলে ছোট প্লেট এবং মাল্টিপল বোলস অল্প খাবারেই আমাদের পেট ভরিয়ে দেয়। আপনাকে কোনো জাপানিজ ফুড খেতে হবে না, আপনাকে কেবল স্ট্রাকচারটা কপি করতে হবে। একটি বড় প্লেটের পরিবর্তে আপনি অনেকগুলো ছোট প্লেট ব্যবহার করুন। রাইস, সবজি, রুটি আলাদা আলাদা রাখুন, তাহলে কোয়ান্টিটি অটোমেটিক কন্ট্রোলে চলে আসবে। হ্যাবিট নাম্বার 6, সুগার অ্যাওয়ারনেস। জাপানে সুগার ব্যান নয়, জাপানিজরা সুগারকে আলাদাভাবে ব্যবহার করে। এখানে সুগার কোনো ডেলি হ্যাবিট নয়, বরং এটা হলো অকেশনাল ট্রিট। সফট ড্রিঙ্ক ছোট ছোট বোতলে পাওয়া যায়, ডেজার্ট খুব ছোট ছোট কোয়ান্টিটিতে পাওয়া যায়, আর মিষ্টি প্রতিদিন খাওয়াটা নর্মাল নয়। জাপানে মানুষ সুগার এই কারণে কম খায় না যে এদের সুগার পছন্দ নয়, বরং এরা সুগার কম খায় কারণ কোয়ান্টিটি ন্যাচারালি লিমিটেড হয়। ছোট গ্লাস, ছোট ডেজার্ট, আর সেটাও কখনো কখনো। কিন্তু আমাদের এখানে সমস্যাটা সুগারের থেকে বেশি হলো সুগারকে নর্মালাইজ করা। চায়ের মধ্যে সুগার, খাওয়ার পরে কোল্ড ড্রিঙ্কস, খাওয়ার পরে একটি মিষ্টি, এটা প্রতিটা ইন্ডিয়ান ডিশে আপনি পেয়ে যাবেন। আর যেহেতু এই সব কিছু আমরা ডেইলি খাই আমাদের টেস্ট বার্ডে সুগারের অভ্যেস হয়ে যায়। স্টাডি আমাদেরকে বলে যখন আমরা সুগার কম খাই তখন আমাদের টেস্ট বার্ড বেশি সেন্সিটিভ হয়ে যায়, অর্থাৎ যে জিনিসটা আমাদের আগে নর্মাল মনে হতো সেটাই আমাদের ধীরে ধীরে 40% বেশি মিষ্টি মনে হবে। এর ফলে ক্রেভিং অটোমেটিক কম হয়ে যাবে। আর আপনাকে এখন সুগার সম্পূর্ণরূপে ছেড়ে দিতে হবে না, আপনি কেবল এটাকে রুটিন থেকে দূর করে ট্রিট তৈরি করুন। রোজ কোল্ড ড্রিঙ্কস অথবা সুইট কফির পরিবর্তে গ্রিন টি অথবা লেমন ওয়াটার ট্রাই করুন। শুরুর দিকে শিফট করতে আপনার প্রবলেম হবে, কিন্তু আজ নয়তো কাল আপনাকে তো শুরু করতেই হবে। অথবা সুগারের পরিবর্তে আপনি ন্যাচারাল সুইট ব্যবহার করুন। মিষ্টি খেতে ইচ্ছে করলে মিষ্টি কোনো ফল অথবা ড্রাই ফ্রুট খান। যদি চা পান করতে হয় তাহলে চিনির পরিবর্তে গুড় ব্যবহার করুন, টেস্টও পাবেন এবং সুগার ওভারলোড হবে না। নাম্বার 7, স্লো অ্যান্ড মাইন্ডফুল ইটিং। জাপানের মানুষ কেবল কি খায় এটা গুরুত্বপূর্ণ নয়, বরং এরা কিভাবে খায় সেটাও গুরুত্বপূর্ণ। জাপানে খাবার দ্রুত খাওয়ার জিনিস নয়, বরং খাবার খাওয়া হলো একটি আর্ট। এরা বসে খায়, মোবাইল সাইডে রাখে এবং প্রতিটা বাইটকে টেস্ট করে। আর এই কারণেই জাপানের চপস্টিক ব্যবহার করা হয়, যাতে খাবারের স্পিড ন্যাচারালি স্লো হয়ে যায়। আমাদের এখানে সাধারণত খাবার মোবাইল দেখতে দেখতে, টিভি দেখতে গিয়ে দ্রুত খেয়ে নেওয়া হয়। আপনাকে সারাটা জীবন মাইন্ডফুল ট্রেনিং দিতে হবে না, আপনাকে কেবল ছোট্ট একটি অভ্যেস অ্যাড করতে হবে। প্রতিটা বাইটের পরে চামচ অথবা রুটি 1 সেকেন্ডের জন্য প্লেটে রেখে দিন। মোবাইলটা খাওয়ার সময় টেবিল থেকে দূরে রাখুন। আর কেবল এটাই যথেষ্ট আপনার স্পিডকে কম করার জন্য। কিন্তু এত কিছুর পরেও আপনি কি জানেন একটি জিনিস আছে যা আপনার ওয়েটকে কম হতে দেয় না? হ্যাবিট নাম্বার 8, লো ট্রেস রিলেশন উইথ ফুড। জাপানিজদের ওয়েট কেবল খাবার খেয়ে কন্ট্রোল হয় না, বরং ট্রেসের কারণে কন্ট্রোল হয়।
আমরা সাধারণত খিদের কারণে নয়, স্ট্রেসের কারণে খাই। ক্লান্ত, টেনশন, মুড অফ, তাহলে তখন খাবার আমাদের জন্য কমফোর্ট হয়ে যায়। স্ট্রেসের সময় আমাদের বডি কর্টিসল নামের হরমোন রিলিজ করে, আর এই কর্টিসল আমাদের বডিকে সিগন্যাল দেয় ফ্যাট স্টোর করো। আর এই কারণে যে মানুষগুলো অতিরিক্ত স্ট্রেসের মধ্যে থাকে তারা কম খাবার খাওয়ার পরেও অনেক বেশি মোটা হয়ে যায়। জাপানে ফুডকে ইমোশনের থেকে বেশি রুটিন মনে করা হয়। এখানে খাবারের অর্থ রিলিফ নয়, নারিশমেন্ট হয়। আর এই কারণেই বোর হলে, টেনশনে থাকলে অটোমেটিক এরা খাবার খায় না। আমাদের এখানে খাবার রেওয়ার্ডও হয়, আবার কপিং মেকানিজমও। আর যখন এটা হ্যাবিট হয়ে যায় তখন ওয়েট সাইলেন্টলি বেড়ে যায়। আর এখন আপনাকে আপনার ইমোশনকে সাপ্রেস করতে হবে না। আপনি কেবল একটা জিনিস নোটিস করুন, আপনি কি খিদের কারণে খাচ্ছেন নাকি স্ট্রেসের কারণে খাচ্ছেন। যদি আপনার মধ্যে স্ট্রেস থাকে তাহলে আগে 5 মিনিট ওয়েট করুন, 1 গ্লাস জল পান করুন, অল্প একটু হাঁটুন, কয়েকবার ডিপ ব্রিথিং করুন। এরপর আপনি দেখুন আপনার কি এখনও খিদে পেয়েছে। বন্ধুরা, জাপানি মানুষের কোনো সিক্রেট ডায়েট প্ল্যান নেই। এদের একটি ভালো রিলেশন আছে ফুড এবং বডির সঙ্গে, যেটাকে এরা খুব ভালোভাবে মেনটেন করতে জানে। যখন আপনি বডির সঙ্গে লড়াই করাটা বন্ধ করে দেবেন তখন ওয়েট অটোমেটিক কন্ট্রোলে চলে আসবে। আর যদি এখনও পর্যন্ত আপনি ভিডিওটা দেখছেন আর ভিডিওটা আপনার কাজের মনে হয়েছে, তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন। আর কমেন্টে কিছু না কিছু অবশ্যই লিখে যাবেন, যাতে আমি বুঝতে পারি আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন। ধন্যবাদ।